মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ভাইয়া বল। আচ্ছা ভাইয়া, আমাদের ওই চাচা কি আগে গোয়েন্দা বা পুলিশ টুলিশ কিছু ছিল? এই প্রশ্ন কেন হঠাৎ করে তোর মাথায় এটা আসলো কেন? আরে আর বলো না, উনি সারাদিন আমাকে এত এত প্রশ্ন করে। মানে তোকে প্রশ্ন করে কি নিয়ে এত প্রশ্ন করে? কি নিয়ে প্রশ্ন করে? এই যেমন ধরো, বাসা কে এলো গেল, কে কখন বের হলো, কে কখন বাসা আসলো, কেন গেল, বাইরে কে কি কাজ করে, তুমি কেন তোমার এক দোকান রেখে আরেক দোকান দিলা, ভাবি কেন জব করে, আমি কেন বাসায় বসে থাকি, বাবা কেন এটা করে, মানে প্রশ্নের তো তার শেষ নেই। আসলে তোকে বুঝতে হবে, চাচা তো গ্রামে থাকে, ঠিক না? গ্রামে এক বাড়িতে সবাই মিলে থাকে, সবাই সবাই সব কিছু জানে। ওখানে তো হিডেন কিছু থাকে না, বা মানে আছে না, আমরা শহরে যারা আছি এখন, আমি কখন কাজ শেষ করে বাসায় ফিরছি বা কখন আসছি বাসায় খাচ্ছি কখন, এগুলো তো আর কেউ দেখে না। কারণ আমরা তো একটা যান্ত্রিক জীবনযাপন করি, আমাদের মধ্যে বন্ডিংও কম। তাদের মধ্যে তো আসলে বন্ডিংটা বেশি, তাদের মধ্যে একজন আরেকজনের সম্পর্কে সব কিছুই জানে। সো এখানে এসে আসলে তার জানার আগ্রহটা ওখান থেকেই রয়ে গেছে। ওটা আসলে ন্যাচারাল হইতে তার একটা স্বভাবে পরিণত হয়েছে, সব কিছু জানার একটা কিউরিসিটি, সে থেকেই জানতে চায়, আর কিছু না। তুই অন্যভাবে নিস না। সবই তো ঠিক আছে, আমার তো একটা ব্যাপারেই ভয় লাগে। কি নিয়ে? এই যেমন ধরো, তুমি যদি রুহুল চাচা বা পারভেজ ভাইয়ের ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করে, আমি কি বলবো? কি বলবি মানে? কিছু বলবি না? মানে চাচা যদি এরকম কিছু তোকে জিজ্ঞেস করে তাহলে তো না বলাটাই উচিত, কারণ সেটা তো আমাদের ফ্যামিলির ব্যাপার। যদিও চাচা আমাদের ফ্যামিলি মেম্বারই, কিন্তু তারপরেও আর কি উনি জানতে পারলে হয়তো বা কষ্ট পাবে, ওনার ভালো লাগবে না। গ্রামের মানুষরা জানবে যে আমাদের ফ্যামিলিতে একটা ব্যাড সিচুয়েশান যাচ্ছে। সো আমাদের ফ্যামিলির সাথে তুই কিছুই বলবি না। উনি যদি জিজ্ঞেস করে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করবি, বলবি আমার পড়া আছে চাচা, বা আমাকে বাবা ডাকছে, বা আমি একটু রান্না করে গেলাম, বলে ওখান থেকে চলে আসবি অ্যাভয়েড করে। উনি যেভাবে প্রশ্ন শুরু করে, অ্যাভয়েড করে তো অনেক টাফ। তারপরও দেখি সেটাই, আমার কি করবে, চাচা তো আমাদের, মানতে তো হবে। যা গিয়ে চাচার সামনে গিয়ে আরো প্রশ্ন শুনে। ঠিক আছে। তোমাদের কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা শোনো, একটা জিনিস খেয়াল করছি জানি। কি জিনিস? ওরে মাইয়া লোক রে, কেমনে কমু, আমার মাথায় কিছু ঢোকে না। যদি কইতাম যে অমুক লিপস্টিকটা দিলে খুব সুন্দর হইবে, ওটা তো ঠিকই মনে থাকতে। আরে স্যার কেমন দেখছো না, আমার মতন একালে নাদুস নুদুস সুন্দর স্মার্ট হইয়া গেছে। কত একটা কইলা, কি কইলা তুমি এটা? নিজের আয়নায় দেখছো কোনোদিন কিরম দেখা যায়? এই যে 50 বছর আগের রাজাকের মতো করে চুলগুলো আশ্রাও, কি পরো না পরো, আবার বললা যেতেছে স্যারে তোমার মতো দেখা যায়। স্যার তো অনেক সুন্দর। ব্যাপারটা কি, হঠাৎ করে সার সুন্দর হইয়া গেলে আপনার চোখের মধ্যে, আর আমি রাজ্জাক হয়ে গেলাম, বিষয়টা কি? কেন বর্তমানে শাকিব খানের সাথে আমার চুলের একটা বাজের কি মিল নাই এখানে? এই যে হ্যাঁ, শোনো একটা কথা বলি, চাল কিন্তু পুরান হইলে ভাতে বলে, কথাটা মাথায় রেখো। মানুষ দুইটা জিনিস বলতে পারে না, এক হইলে ভাত খাওয়া আর হইলে পানি। পুরান জিনিস ওটা আদিম, পুরুষ হইলে এমনিতেই সুন্দর। আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছে, ওরা আবার সাজবে কেন? ওরা যেরকম থাকবে ওইটাই তো স্বর্ণের আংটি, আর ধুইলেও যা না দিলেও। আর তোমরা হইলে রূপার আংটি, সারাদিন খালি ঘষো আর সাদা বানাও, কোনো লাভ নাই। আর এইসব কথা বাদ না, যেটা বলতে এসেছি সেটা হলো, বিষয়টা হলো এই কথা আমার জন্য কেউ না শোনে, এটা সাবধানে রাখো তোমার আর আমার মধ্যে, ঠিক আছে? সার সুন্দর হয়েছে তাতে নিয়ে তোমার কোনো এত ফুর্তি হওয়ার কোনো কারণ নাই, নিজের একটু সাবধানে রাখো। হ্যাঁ শোনো, বিষয়টা কিন্তু এই জায়গায় না, বিষয়টা অন্য জায়গায়। সারের এই পরিবর্তনগুলো অন্য কারণে হয়েছে। কি? আরে
কি ওরে বলদি তোমার আর আমার মধ্যে যেরকম একটা বিষয় না, স্যারের মনে হইতেছে তার জীবনে নতুন কোনো একটা কালেকশন ঢুকে গেছে, এখন খালি লাইন পাইতেছে না। ওমা, তোবা তোবা তোবা, স্যারের নামে এসব কি কইতাছো তুমি? সবাইকে কি নিজের মতো মনে করো নাকি? আশ্চর্য, আমার স্যার তোমার মতো না। এই খাট এত ফটার ফটার কথা, খাট আর কথা আছে শেষ হয় না। খালি কত কষ্ট করে একটা সময় বাইর করছি, আর খালি যাক সবাই আমার মতন অনেস্ট ভদ্র শিক্ষিত একটা পোলা তুমি খুঁজে দুনিয়াতে আর বাবা, তুমি আমার লগে তুলনা দিলা। চাম শুরু মনে করে আমার লগে তুলনা দিলে ফেল হয়ে যাবে, আর তুমি এটা সারের লগে যাও। তোমার কইয়া লাভ নাই, কারণ মাইয়ের লোকের তো মাথার এক বিঘ্ন উপরিতে কথা যায়। এরা যাবো যে পৃথিবীতে অরূপে পৃথিবীতে কেউ বুঝবে না। দয়া করে আপনার মোবাইল ফোনটা একটু খোলা রাখেন, আবার ফোন দিলে যেন পাই না, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। আমার তো সন্দেহ হয় তোমার ওইটা কি 2 সিমের মোবাইল নাকি, আমার তুমি দেখতে দাও না, ট্রাই করতে দাও না। 2 সিমের যদি আর এক সিমে কথা বলে তো আমি বুঝবো না। এরকম পণ্ডিতে কিন্তু আমার লাগে আপনি করবেন না দয়া করে। যেদিনকে ধরা পড়বেন সেদিনকে কিন্তু এই 2 সিমের অবস্থা খুবই খারাপ হইবে। হ্যাঁ, আর রাত্রে স্যারের টেবিলে খাওয়ান টাউন দিয়ে তোমার রুমে যে লক করে আটকে রাখবা। ম্যাডাম ডাকলে খুলবা, আর অন্য কেউ ডাকলে খুলবা না। এবার যাই করো, যাও। কি একটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে মানুষ যদি কোনো কাজ খুব সিরিয়াসলি করে তাহলে সেটার ফলাফল মানুষ পায়। এই যে আমার বিয়ের পরে তোমাকে সময় কম দিয়ে ব্যবসার প্রতি যে আমার যে সিরিয়াসনেসটা, আমি যে সময়টা ব্যবসাতে দিচ্ছি, অনেক বেশি সময় ধরে কাজকর্ম করছি, সব কিছু মিলিয়ে আমার কিন্তু ফলাফল ভালো। ভালো আসলে তো ভালোই। আগে বিয়ের আগে যখন ছোটখাটো একটা শোরুম নিয়ে ব্যবসা করতাম তখন খালি আমার লসের খাতায় অ্যামাউন্ট বাড়তেই থাকতো। বিয়ের পরে যখন এখন বড় শোরুম নিয়েছি, ব্যবসার উইংসও বেড়েছে, এখন শুধু দেখি প্রফিটের খাতায় অ্যামাউন্ট বাড়তে থাকে। সেটা তো ভালোই, তো তুমি একটার জায়গায় আরো কয়েকটা শোরুম দিবে, এই কয়েকদিন যে একটু বাসায় আসতে সেটাও বন্ধ হয়ে যাবে, তুমি আরো বেশি বিজি হয়ে যাবে, ভালো না? সেটাই তো স্বাভাবিক। শোরুম যদি বেড়ে যায় তাহলে তো বাসায় আসা কমিয়ে দিতে হবেই, কাজকর্ম নিয়ে আরো ব্যস্ত থাকতে হবে না। আর শোরুম আরেকটা দিব কিনা সেটা আসলে নির্ভর করে আমি যার কারণে ব্যবসাটা করছি, বড় শোরুমটা চালাচ্ছি, সেই যদি এখন চায় মনে প্রাণে তাহলে নতুন আর একটা শোরুমও দিব। কোন মানুষ? আছে বলা যাবে না। বলা যাবে না মানে? অর্ধেক কথা বলে তো তুমি পার পাবে না। আর আমাকে বলা যাবে না মানে কি? বলো কে আছে, সেই মানুষটাই তো আমাকে দুর্ভাগ্যর প্রতীক থেকে সৌভাগ্যর প্রতীকে পরিণত করেছে। তারপর থেকে আমার সাথে খালি সৌভাগ্যই থাকছে, আমার ব্যবসার উন্নতি হচ্ছে, টাকা পয়সা বাড়ছে, সব কিছু মিলে অনেক ভালো আছি। আর সেই মানুষটা হচ্ছে আমার গুণধর সৌভাগ্যবতী স্ত্রী রোমানা। ও আচ্ছা, হয়েছে, বুঝতে পারছি। কি বুঝতে পারছো? সত্যি কথা কি জানো, বিয়ের পর থেকে তুমি সত্যি সত্যি আমার জন্য গুড লাক হয়ে এসেছো। তাই না? এটা কি এখন আমাকে পটানোর জন্য মনে হচ্ছে? পটানোর কি আছে? নিজের স্ত্রীকে আবার কেউ পটায় নাকি? সে তো এমনি পটে থাকে। তোমার কনফিডেন্স লেভেল তো শুধু হাই হয়ে যাচ্ছে। সেটা তো তুমিই বানিয়েছো। আগে তো আমার কনফিডেন্স লেভেল ছিল 0, এখন 100-এর উপরে বিলং করে। বাবলু, মা, কি রে বাবা? এই তোর কি শরীর খারাপ? তাহলে এভাবে শুয়ে আছিস কেন? কলেজেও গেলি না, শিউলিও ছুটি নিচ্ছে। ছুটি নিলাম আম্মা। কিন্তু কেন ছুটি নিছিস কেন? ছুটি নিয়ে ঘরে বসে আছিস কেন? যা ঘুরতে যা। আরে আম্মা, এই ঘরই তো আমার সুইজারল্যান্ড আম্মা। কি বলিস? সুইজারল্যান্ড মানে? হ্যাঁ, এই ঘর সুইজারল্যান্ড। ওই যে বারান্দা বারে দেখতেছো, পাহাড় গলে গলে পড়তেছে, বরফ। ওগুলি পাহাড়? হ্যাঁ, সব বিল্ডিং উঠতেছে। আরে আম্মা, ওই নিচে দেখো ফুলের বাগান, গোলাপ, আরে লিলি। কপাল, ওগুলি ইট সাজায় সাজায় রেখে দিছে, বালুর দেখ দিবি ওইখানে। কি করতেছে সেগুলি? আম্মা, আমি তো সুইজারল্যান্ড দেখতে পাচ্ছি আম্মা।
তোর না এইসব আমি পাগলামি কিচ্ছু বুঝি না বাজান। বোঝা রাখবি না, তুমি চলে যাও, আমার মন দিয়ে পাহাড় দেখতে হবে। যাইতেছি, এই পাগলামিগুলি এখন বন্ধ কর, বিয়ে শাদী করছিস বুঝছিস। কি করিস মা? এই যে বাবা, বিজ্ঞানের বই পড়ি। এখানে তো কেমন লাগতেছে? ভালো, সবাই খুব ভালো বাবা, আমাকে অনেক আদর করছে সবাই। ভালো লাগতেই হবে, বাসা টাকা তা তো দেখতে হবে। আর এখান তো কেউ তো পর না, সবই আপন। তুই তো আগে কখনো আসিস নাই, এই প্রথম আসলি। আমি তো একটু ভয়ই পেয়ে গেছিলাম, তোর হয়তো এখানে মন নাও টিকতে পারে। এই যে বললি যে খুব ভালো লাগতেছে, মানে সবাই আপন, তার মানে বোঝা গেল তুই একের খাপ খাইয়ে নিয়েছিস। শোন, এখানে যদি কোনো অসুবিধা হয় সব কথা তো চাচাকে বলবি। তারপর ধর এসাক, মানে তোর বড় ভাইয়ের বউ, তাকেও বলতে পারিস। তারপর যে লিপি, ও তো তোরই সমান বয়সী, যে কোনো ব্যাপারে ওর সঙ্গে শেয়ার করবি। আর শোন মা, এই বাড়ির মেয়ে হয়ে থাকবি, তারপরে এদের কাজকর্মে সহযোগিতা করবি। এরা তো কেউ পর না, সবই তোর আপন রে মা। মারে, আমারও তো থাকতে মন চাই, তার কটা দিন থেকে যাই, কিন্তু তোর মা তো বাড়িতে একা, বুঝিস তো, তোর মাকে একা রেখে কখনো আমি বের হয়েছি? না বাবা, তোমার আসলে বাসায় যাওয়া দরকার, মা ওখানে একা একা আছে। আরেকটা ব্যাপার কি জানিস, যে সবার সঙ্গে পরিচয় হলো, একজনের সঙ্গে এখনো পরিচয় হলো না তোর। সে কে বাবা? তোর চাচার মেজো ছেলে পারভেজ। ও, উনি কোথায় থাকেন? না, এই বাসাতেই থাকেন, কিন্তু কোথায় গেছে এটা এখনো জানাই হয়, জানে ও তো পরিচয় হয়ে যাবে আর কি। তো মারে, তোর এখানে কোনো অসুবিধা হবে না তো? না বাবা, তুমি একদম কোনো টেনশন করো না, আমি খুব ভালো আছি। আর এবারই সবাই আমাকে এত আদর করে, আমি অনেক ভালো থাকবো বাবা। আর তোমার মেয়েকে তো তুমি চিনো, তাই না? বলো, তোমার মেয়েকে এমন কিছু করবে যে তোমার মান সম্মান নষ্ট হবে? বলো তো, তুমি একদম টেনশন করো না বাবা। আর তুমি তো আছোই, কোনো কিছু হলে আমি তোমাকে ফোনে জানাবো। না মা, তোকে ছাড়া তো কখনো থাকিনি। আমি মনে করেছি যে নতুন পরিবেশে এসে তোর কি অবস্থা হয় না হয়, যাক, আমাকে তো চিন্তা মুক্ত করলি। কি এভাবে তাকায় আছিস কেন? হ্যাঁ, মানে কি এমনভাবে তাকিয়ে আছিস যেন তোর সামনে কোনো স্ট্রেঞ্জার বসে আছে? স্ট্রেঞ্জারই তো। কানাডা যাওয়ার আগে তোকে যা দেখেছি, আসার পরেও তাই দেখেছি। শুধুমাত্র পরিবর্তন দেখেছি, তোর চোখে একটা চশমা পরেছিলে, কিন্তু এখন তো দেখছি একেবারে আপ টু বটম পরিবর্তন। স্মার্টনেস তো আর দেখানোর ব্যাপার না, সেটা সবসময় ছিল। তখন কার এক্সপ্রেশন হয়তো বোঝা যায়নি, এখন একটু এক্সপ্রেসিভ হয়েছে। তো কি প্রবলেম, কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আমার ভালো লেগেছে তোর এই পরিবর্তন। তবে তোর এই পরিবর্তনের সাথে সাথে আমাদের ব্যবসার যেন পরিবর্তন হয়, এবং পরিবর্তনটা পজিটিভ হয় যেন। শোন, আমাদের তো কথাবার্তা সব কিছু বেশ মানে অনেকটুকু এগিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের ইনভলভমেন্ট নিয়ে, আমাদের পার্টনারশিপ নিয়ে আমরা কিভাবে কি করব সেটা তোর সাথে শেয়ার করতে চাই। কর, মানে ইনভেস্টমেন্টের ব্যাপারটা আর কি। ধর যা আমি তো, আমার একটা গুডউইল আছে, গুডউইল ইনভেস্টমেন্ট, ওয়ার্কিং ইনভেস্টমেন্ট, পাশাপাশি আমি কিছু ক্যাশ ইনভেস্ট করতে চাই। ওকে ওকে, না না, কথা শেষ করতে দে বাবা, তুই কথা সব কিছু তো ওকে ওকে। আমি বলছি যে এখন যেটা হবে যে আমাদের ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এরকম, কিন্তু আমরা প্রফিটটা আবার 50-50 শেয়ার করবো। কিন্তু এখানে ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা প্রফিটটা কেউ নিব না, প্রফিটটা জমা হবে। আমরা ধর যে আমাদের এই কোম্পানিতে হয়তো তুই সিও অথবা এমডি, কিংবা আমি সিও অথবা এমডি, যেই পোস্টে থাকি না কেন, সেই পোস্টের জন্য একটা স্যালারি ঠিক করা হবে, এবং তার আমরা সেই স্যালারিটা নিয়ে, মানে আমরা আমাদের স্যালারিটা নিব, কিন্তু প্রফিটটা নেব না। ওকে ওকে, এটাই বলছিলাম। তুই বললেও আমি ওকে, তুই না বললেও আমি ওকে।
পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে মা? এই তো আঙ্কেল ভালো। খুব ভালো। তা পরীক্ষা যেন কবে? মাস দুয়েক। 2 মাস? 2 মাস না। না 2 মাস। তোমার কথা স্বীকার করছি, পরীক্ষা 2 মাস বাকি। তোমার সাবজেক্ট কয়টা? 10টা। কত দিনে 2 মাস হয়? 60 দিন। 60 দিন। তুমি 10 দিয়ে ভাগ করো 60 দিনকে, কত করে পড়ে? 6 10 60, 6 দিন। তাহলে তোমার পরীক্ষার বাকি আছে মাত্র 6 দিন। 2 মাস পর তো তোমার 10 সাবজেক্টে পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে এক এক সাবজেক্টের জন্য 6 দিন করে বাকি। সেইভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমরা তো শিক্ষক, আমাদের হিসেবটা এরকমই। এখানে ছাত্ররা ভুল করে যে পরীক্ষার 2 মাস বাকি আছে, অর্থাৎ 60 দিন বাকি আছে। হিসাব করো না যে 60 দিন পর কিন্তু 10 সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে যাবে। তা পরীক্ষা শেষ করে কি করবে ভাবছো? তো ভার্সিটিতে ভর্তি হব। হ্যাঁ, ভার্সিটিতে ভর্তি হতেই হবে। তার জন্য ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে হবে। রেজাল্ট ভালো না করলে তো ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। তারপর কোচিং করতে হবে, তাই না? না আঙ্কেল, এবার আমি আমার লেখাপড়ার উপরে ফুল কনসেন্ট্রেশন দিছি। আমি ইনশাল্লাহ ভালো মতো লেখাপড়া করতেছি, ভালো একটা রেজাল্ট করব। বাহ, শুধু রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষা দিলে তো হবে না, ভালো বিয়ের জন্যও তো ভালো রেজাল্ট করতে হবে নাকি? বিয়ে শাদীর কথা কিন্তু ভাবছো? শোনো, আজকালকার ছেলেরাও কিন্তু ব্রিলিয়ান্ট পাত্রী খোঁজে। তারা যদি ব্রিলিয়ান্ট হয়, তারাও ব্রিলিয়ান্ট পাত্রী খোঁজে সামঞ্জস্যতা রাখার জন্য। তারাও চায় যে ভবিষ্যতে হয়তো তাদের স্ত্রী দিয়ে কোনো কাজ করাবে বা কোনো আর্নিং একটা ইয়ের জন্য করায় আর কি। তা সেই ধরনের চিন্তা ভাবনা কি তুমি করছো কিছু? এই যে দেখো, আমার মেয়ে কোয়েলকে নিয়ে আসছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করাতে, বা অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করাতে, তাদের কোচিংও শুরু করে দিয়েছে। এর মধ্যে ভালো পাত্র যদি পেয়ে যায় আমি কিন্তু বিয়ে দিয়ে ফেলবো। তা আমি অবশ্য তোমার বাবার সঙ্গে কথা বলেছিলাম, হয়তো মনে করেছি তুমি তার সামনে তো বলতে পারোনি লজ্জায়, এই জন্য তোমার কাছে জিজ্ঞেস করা আর কি। তো বিয়ের সাথে চিন্তা ভাবনা করছো না? না আঙ্কেল, আসলে আমি এখন লেখাপড়া নিয়ে চিন্তা করতেছি, অন্য কিছু নিয়ে চিন্তা করছি। মানে বিয়ে শাদীর কথা তুমি চিন্তা করছো না? বিয়ে শাদী নিয়ে তো আমরাও এখন কিছু চিন্তা ভাবনা করছি না। না, আমি বলছিলাম কি যে এখন তো মানে সুপাত্রের খুব অভাব, যার জন্য আমি বলতেছিলাম যে এখন থেকে যদি চেষ্টা তবদি চলতে থাকে, দেখা গেল যে ভালো একটা পাত্র পেয়ে গেলাম। যে আমার মেয়ের কথাও বললাম ওকে যে আমার কোয়েলের যদি ভালো পাত্র সন্ধান পেয়ে যায় আমি কোয়েলের বিয়ে দিয়ে ফেলবো, দেরি করবো না। না আচ্ছা, ওর ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাটা একটু ভিন্ন। ও তো মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাশ করুক, তারপরে ভালো কোথাও ভর্তি হবে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে। অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট না হলে তো বিয়ের সাথে প্রশ্নই আসে না। গ্র্যাজুয়েট হলে নিজের প্রতি নিজের সেলফ কনফিডেন্সটা ডেভেলপ হবে এবং অনেক কিছু বুঝবে, অনেক ম্যাচুরিটি আসবে, তখন আসলে বিয়ে শাদীর কথা চিন্তা করছি। তার আগ পর্যন্ত পড়ালেখা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কি রে, ঠিক বলেছিলে? একদম ঠিক আঙ্কেল, আপনিও কোয়েল আপুকে নিয়ে এত টেনশন করেন না। কোয়েল আপু গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক, এরপর ওটা ভালো মন্দ বুঝে কিছু একটা করবো। আপনি এখন এত টেনশন করবেন না। ঠিক আছে, তুমি যেটা বললা সেটা মানার চেষ্টা করবো আর কি।